তো ফার্স্ট আমি দেখছি লিটারাল কনস্ট্রাকশন। লিটারাল মানে কি? লিটারাল মানে হচ্ছে এক্সপ্রেসড ইন লেটার, অর্থাৎ যে জিনিসটা লেটার আকারে এক্সপ্রেস করা হয়। লিটারাল মানে কি? লিটারাল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ যেটাকে বলা হয় এক্সপ্রেসড ইন লেটার। Literal construction is one of the basic rule of the interpretation of the statute. Literal construction কিন্তু বলতে গেলে একটা interpretation of the statute এর একটা basic rule, যেটা implies করছে that the court should collect the intention of the deed. যেটা implies করছে যে কোর্ট কি করতে পারে না, কালেক্ট করতে পারে। কি কালেক্ট করবে না? ডিড মানে দলিল, ঠিক আছে? তার যে হ্যাঁ দলিল বল বা নথি বলা হোক, সেটার একটা ইন্টেনশন আছে। তাহলে কোর্ট কালেক্ট করছে, কি কালেক্ট করছে না ডিডের একটা ইন্টেনশনটাকে কোর্ট কালেক্ট করছে। উইলের ইন্টেনশন, স্ট্যাটাসের ইন্টেনশন ফ্রম দ্য ওয়ার্ড ইউজড ইন দেম। যে ওয়ার্ডটা ইউজ করা হয় ডিডে, উইলে, স্ট্যাটাসে, সেটার ইন্টেনশনটা কি সেটা কোর্ট কালেক্ট করছে। Only literal construction is also called grammatical construction. Literal construction কে কি বলা হয় না, grammatical construction বলা হয়। এই টার্ম গ্রামাটিক্যাল কনস্ট্রাকশন যে টার্মটা, সেটা ইউজ করেছে কে না, সালমন্ড ইউজ করেছে এই টার্মটা। গ্রামাটিক্যাল কনস্ট্রাকশন টার্মটাকে ইউজ কে করেছে না, সালমন্ড ইউজ করেছে। এবার সালমন্ড বলছে ইন্টারপ্রিটেশন ইজ অফ টু কাইন্ডস। ইন্টারপ্রিটেশন দু ধরনের হয়, একটা হচ্ছে লিটারাল অ্যান্ড ফাংশনাল। লিটারাল ইন্টারপ্রিটেশন অ্যান্ড ফাংশনাল ইন্টারপ্রিটেশন। ইন্টারপ্রিটেশন দু ধরনের হয়, একটা লিটারাল ইন্টারপ্রিটেশন, একটা ফাংশনাল ইন্টারপ্রিটেশন। আর the literal interpretation is that which regards exclusively the verbal expression of the law. তাহলে ইন্টারপ্রিটেশন দু ধরনের হয় আমি জানলাম, লিটারাল ইন্টারপ্রিটেশন, ফাংশনাল ইন্টারপ্রিটেশন। আর লিটারাল ইন্টারপ্রিটেশন এটাই যেটা রিগার্ড করছে মানে কি রিগার্ড করছে, এক্সক্লুসিভলি দ্য ভার্বাল এক্সপ্রেশন অফ দ্য ল। ল এর একটা ভার্বাল এক্সপ্রেশন আছে, সেটাকে রিগার্ড করছে। সালমান adopted the term grammatical interpretation and logical interpretation. সালমান দুটো টার্মকে কি করেছে না, অ্যাডপ্ট করেছে। সে দুটো টার্ম কি? একটা হচ্ছে গ্রামাটিক্যাল ইন্টারপ্রিটেশন, একটা হচ্ছে লজিক্যাল ইন্টারপ্রিটেশন। এই দুটো টার্মকে অ্যাডপ্ট করেছে। কে অ্যাডপ্ট করেছে না, সালমন অ্যাডপ্ট করেছে। ল্যাটার পরবর্তীকালে ল্যাটার রাইটার রিপ্লেস দিস টার্মস। পরবর্তীকালে বিভিন্ন রাইটার তারা এই টার্মটাকে রিপ্লেস করে কি নিয়ে এলো না, লিটারাল ইন্টারপ্রিটেশন এন্ড ফাংশনাল ইন্টারপ্রিটেশন। পরবর্তীকালে এই টার্মটা রাইটার রিপ্লেস দিস টার্মস, এই নামটাকে রিপ্লেস করে মানে এই গ্রামাটিক্যাল ইন্টারপ্রিটেশন এন্ড লজিক্যাল ইন্টারপ্রিটেশন, এই দুটো টার্মটাকে রিপ্লেস করে নিয়ে এলো লিটারাল ইন্টারপ্রিটেশন এন্ড ফাংশনাল ইন্টারপ্রিটেশন। লর্ড ব্রিকেনেট এলসি বলছেন, দ্য ডিউটি অফ দ্য কোর্ট ইজ টু এক্সপাউন্ড দ্য ল অ্যাজ ইট স্ট্যান্ডস, টু লিভ দ্য রেমেডি টু দ্য আদার্স। কোর্টের ডিউটি হচ্ছে যে কি করা না, লটাকে এক্সপাউন্ড করা, as it stand to leave the remedy to the others, এবং অন্যকে রেমেডি প্রোভাইড করা। এটাই হচ্ছে কোর্টের ডিউটি। জিবি প্যাটন in his textbooks of jurisprudence explained there are three fundamental rules suggested in the English case. এখানে তিনটে ফান্ডামেন্টাল রুল আছে। এখানে তিনটে ফান্ডামেন্টাল রুল আছে, যেখানে জিবি প্যাটন তিনি বলেছেন যে এখানে তিন ধরনের ফান্ডামেন্টাল রুল আছে ইংলিশ কেসে। ফার্স্টলি the literal rule is that, প্রথম ক্ষেত্রে লিটারাল রুল বলছে if the meaning of the section is plain, যদি সেকশনের মানেটা প্লেন থাকে তো it is to be applied whatever results, তো সেখানে যেখানে ইচ্ছা এটাকে অ্যাপ্লাই করা যায়। দ্বিতীয় হচ্ছে গোল্ডেন রুল। Secondly, the golden rule is that, golden rule বলছে the word should be given the ordinary sense unless the word lead to some inconsistency with the rest of instrument. Golden rule বলছে যে the word should be given their ordinary sense. ওয়ার্ডটা কি হচ্ছে, word should be given their ordinary sense. গোল্ডেন রুল ওয়ার্ডটা কিসের জন্য ব্যবহার করা হয়, নর্মাল অর্ডিনারি সেন্সে ব্যবহার করা হয়, যতক্ষণ পর্যন্ত the word unless that would lead to some inconsistency with the rest of instrument.
যেখানে যেখানে যতক্ষণ পর্যন্ত কোনো একটা অসঙ্গতিমূলক কোনো জিনিস যদি না দাঁড়ায় ততক্ষণ পর্যন্ত গোল্ডেন 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 রুল সেই ক্ষেত্রেই ব্যবহার করা হয়। কি ক্ষেত্রে? না নর্মাল ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয়, নর্মাল ওয়ার্ড। গোল্ডেন রুল মানেই হচ্ছে একটা ওয়ার্ড, ঠিক আছে, যেটা ব্যবহার করা হয় কি ক্ষেত্রে? না অর্ডিনারি সেন্স হিসেবে ব্যবহার করা হয়। কতক্ষণ পর্যন্ত? না যতক্ষণ পর্যন্ত কোনো জায়গায় অসঙ্গতি না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত কোনো জায়গায় অসঙ্গতি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটাকে বলতে গেলে মানে কি বলবো সেটা, মানে যতক্ষণ পর্যন্ত সেটাকে নর্মাল অর্ডিনারি সেন্সে গোল্ডেন ওয়ার্ডটাকে ইউজ করা হয়ে থাকে, গোল্ডেন রুলটা। আর থার্ড রুল হচ্ছে মিসচিভ রুল। মিসচিভ রুল emphasize the general policy of the statute or the event at which it was directed. মিসচিভ রুল কি করছে? যে কোনো একটা জেনারেল পলিসি কোথাকার? না স্ট্যাটিউটের, সেই পলিসিটার উপর জোর দিচ্ছে। তাহলে আমরা তিনটে রুল কিন্তু দেখতে পেলাম, লিটারাল রুল, গোল্ডেন রুল অ্যান্ড মিসচিভ রুল। এই তিনটে রুলকে আমরা দেখতে পেলাম। নেক্সট হচ্ছে ইনগ্রেডিয়েন্টস অফ দ্য রুল অফ দ্য লিটারাল কনস্ট্রাকশন। দ্য এক্সপ্রেস ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্ট্যাটিউট, স্ট্যাটিউটের যে ল্যাঙ্গুয়েজটা শুড বি কনস্ট্রুড, যেটাকে ব্যাখ্যা করা হয় লিটারালি ভাবে। ঠিক আছে, কনস্ট্রুড জায়গায় তোমরা ইন্টারপ্রেটও লিখতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। তো স্ট্যাটিউটের যে ল্যাঙ্গুয়েজটা যেটাকে নর্মালি ব্যাখ্যা করা হয়, সেটা কিভাবে ব্যাখ্যা করা হয়? না লিটারালি ব্যাখ্যা করা হয়। and it should not be given the restrictive interpretation. এটার মধ্যে কিন্তু কোনো নর্মালি বলতে গেলে it should not be given the restrictive interpretation. এখানে কোনো restrictive interpretation কিন্তু থাকে না, মানে ইন্টারপ্রিটেশনের রেস্ট্রিকটিভ জিনিস কিছু থাকে না এর মধ্যে। অর্থাৎ স্ট্যাটিউটে যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয় সেটা কেন ব্যবহার করা হয়? না ব্যাখ্যা করার জন্য। মানে একটা স্ট্যাটিউট যে ল্যাঙ্গুয়েজটা সেটা এক্সপ্রেস করে, কিভাবে এক্সপ্রেস করে? না ব্যাখ্যামূলক ভাবে এক্সপ্রেস করা হয়। আর গোল্ডেন রুল অফ দ্য ইন্টারপ্রিটেশন ইজ অফশুট অফ দ্য লিটারাল কনস্ট্রাকশন। গোল্ডেন রুলটা কি? গোল্ডেন রুল হচ্ছে লিটারাল কনস্ট্রাকশনের একটা প্রশাখা। আর ইফ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্ট্যাটিউট ক্লিয়ার, যদি স্ট্যাটুয়েটের ল্যাঙ্গুয়েজ যদি ক্লিয়ার থাকে, ইট শুড বি গিভেন এফেক্ট, সেটা যেখানে ইচ্ছা অ্যাপ্লিকেবল করা যায়। আর when the language of the provisions is plain and clear, ল্যাঙ্গুয়েজের প্রভিশন যদি প্লেন থাকে এবং ক্লিয়ার থাকে, সেক্ষেত্রে কোর্ট ক্যান এনলার্জ দ্য স্কোপ অফ দ্য প্রভিশন। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ মানে কোনো প্রভিশনের যদি কোনো ল্যাঙ্গুয়েজ যদি প্লেন থাকে বা ক্লিয়ার থাকে, সেক্ষেত্রে কোর্ট কিন্তু কোন রকম ভাবেই মানে সেই প্রভিশনটাকে এনলার্জ করতে পারে না। কোনো প্রভিশনাল ল্যাঙ্গুয়েজ যদি প্লেন বা ক্লিয়ার থাকে, সেক্ষেত্রে কোর্ট কোন রকম ভাবেই সেই প্রভিশনটাকে ক্লিয়ার করতে পারে না। and where the language is plain, যেখানে ল্যাঙ্গুয়েজটা প্লেন থাকে, full effect must be given to it, adding or subtracting anything. যেখানে ল্যাঙ্গুয়েজটা প্লেন থাকে সেখানে বলতে গেলে ফুল এফেক্ট কিন্তু দেওয়া হয়ে থাকে। তারপরেই যেটা বলছে যে প্লেন্ট, প্লেন্ট মানে আমি আগে বলে দিই, এর আগে সিভিল যখন আমরা পড়েছিলাম তখন আমরা জেনেছিলাম যে কেস ফাইল করে তাকে প্লেন্টিফ বলা হয়, এবং সে যেটা লেখে তাকে বলে প্লেন্ট। তো প্লেন্ট মাস্ট, প্লেন্ট মিনিং, প্লেন্টের যে মিনিং মানে প্লেন্টিফ যেটা লেখে ওটা হচ্ছে প্লেন্ট, আর অপোজিট পার্টি যেটা লেখে ওটাকে রিটেন স্টেটমেন্ট বলে, মানে ডিফেন্ডেন্ট। তো প্লেন্ট মিনিং মাস্ট বি অ্যাসার্টেন, প্লেন্টের যে মিনিং সেটা বলতে গেলে নিশ্চিত, মানে অ্যাসার্টেন মানে প্লেন্টের যে মিনিং সেটা ঠিকঠাক হতে হবে, নিশ্চিত হতে হবে, মানে প্লেন্টিভ চাইছেটা কি সেটা তাকে নিশ্চিত করতে হবে। ইন কেস অফ ডাউট, যদি কোনো ডাউট থাকে সেক্ষেত্রে অবজেক্ট অ্যান্ড ইটস প্রিএম্বল প্রেফার্ড। সেক্ষেত্রে প্রিএম্বলের যে অবজেক্ট, অবজেক্ট এন্ড ইটস প্রিএম্বল, প্রিএম্বলের অবজেক্ট বলাটা ভুল হবে, প্রিএম্বল এবং ওই প্লেন্ট যেটা লিখছে সেটা, ঠিক আছে। ইন কেস অফ ডাউট, ডাউট যদি কোনো রকম অ্যারাইজ হয় সেক্ষেত্রে প্রিএম্বল অ্যান্ড অবজেক্ট
প্রেফার করছে, এই প্রিএম্বল এবং অবজেক্টটাকে সেই জায়গায় প্রেফার করা হচ্ছে। মানে প্লেন্ট যেটা লিখবে সেটা ক্লিয়ার লিখবে, কোন রকম মানে মানে কি বলবো, কোনো অ্যাম্বিগুয়াস জিনিস কিছু থাকবে না, একদম যা লিখবে নিশ্চিত লিখবে, যেটা বলবে সেটা ঠিক বলবে, ভুল ভাল কিছু বলবে না। প্র্যাকটিক্যাল অ্যান্ড রিজনেবল কনস্ট্রাকশন ইজ প্রেফার্ড। প্র্যাকটিক্যাল এবং রিজনেবল যে কনস্ট্রাকশনটা ছিল সেটা অবশ্যই প্রেফার করতে হবে, যেটা আমরা প্র্যাকটিক্যালি ভাবে দেখছি, যেটা আমরা রিজনেবল মনে হচ্ছে আমাদের, সেটা আমাদেরকে প্রেফার করতে হবে। Clear and unambiguous language of the provision has been given effect to despite suggested absurdity. Clear এবং ভ্রান্ত নয় এমন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে যাতে কোন রকম প্রবলেম অ্যারাইজ না হয়। তো রুল অফ strict construction, rule of strict construction or exclusionary provision can't override the basic rule of the plain meaning. Rule of strict construction of exclusionary provision অর্থাৎ স্ট্রিক্ট কনস্ট্রাকশনের যে এক্সক্লুসিভলি যে প্রভিশন গুলো আছে তার যে রুল, সেটা কখনোই বেসিক রুলের মানে বেসিক রুলস অফ প্লেন মিনিং, ঠিক আছে, প্লেনের যে নর্মাল বেসিক রুলের ওপরে কখনো ওভাররাইড করে না। মানে রুল অফ স্ট্রিক্ট কনস্ট্রাকশনের যে এক্সক্লুশনারি প্রভিশন আছে সেটা কখনো বেসিক রুলের ওপরে কি হয় না, ওভাররাইড হয় না। এবার একটা কেস যদি আমি বলি সেটা হচ্ছে প্রেম নারায়ণ ভার্সিয়া ভার্সেস হাকিম উদ্দিন সৈফি। এই কেসটা যদি আমি ডিসকাস করি সেখানে বলছে, দেখো লিখছে যে দ্য অ্যাপিল্যান্ট ইজ দ্য ওনার অফ দ্য হাউস ইন রায়পুর। অ্যাপিল্যান্ট কি কি না, একটা রায়পুরের একটা বাড়ির মালিক। দ্য টেন্যান্ট হ্যাজ বিন ইন দ্য পজিশন অফ ওয়ান সম। টেন্যান্ট কি করছে, টেন্যান্ট নর্মালি বলতে গেলে একটা একটা মানে ভাড়াটে একটা বাড়ির মানে বাড়ি, ওই ভাড়াটেরা একটা মানে একটা দোকানের পজিশন নিয়ে আছে, ঠিক আছে, একটা দোকান আছে সেখানে পজিশন নিয়ে আছে। দ্য অ্যাপিল্যান্ট ফাইলড এ এভিকশন স্যুট against the tenant under section 12(1)(f) of the Madhya Pradesh Accommodation Act 1961, stating that he has no alternatives, no residential accommodation in the city to establish a shop for his son. অর্থাৎ টেন্যান্ট তো একটা দোকানটা নিয়ে বসে আছে, ভালো কথা। সেই সময় অ্যাপিল্যান্ট একটা কেস ফাইল করেছিল ওই টেন্যান্টটাকে ওঠানোর জন্য, যে বলেছিল যে আমার কাছে কোনো অল্টারনেটিভ নন রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশন নেই যেখানে আমি আমার ছেলের জন্য একটা দোকান ঘর বানিয়ে দেব, সেরকম কিছু নেই। দ্য অ্যাপিল্যান্ট হিজ রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশন, অ্যাপিল্যান্ট যে কেসটা ফাইল করেছে তার কাছে রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশন আছে, মানে তার কাছে থাকবার জমি আছে, বাট ব্যবসা করার জন্য তার ছেলেকে যে ব্যবসায় লাগাবে, সেই ছেলেকে ব্যবসা করার জন্য যে একটা দোকান ঘর করে দেবে সেরকম কোনো জায়গা নেই। দ্য টেন্যান্ট বলেছিল না, as the appellant alternative have suitable residential accommodation, then residential accommodation, টেন্যান্ট বলেছিল, টেন্যান্ট contended that যেহেতু মানে টেন্যান্ট বলেছিল যেহেতু অ্যাপিল্যান্টের অল্টারনেটিভ রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশন আছে সেহেতু অ্যাপিল্যান্ট তাকে তুলতে পারে না। অ্যাপিল্যান্ট তো বলেছিল যে আমার রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশন আছে, কিন্তু নন রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশন মানে বিজনেস করবার জন্য যে জায়গাটা লাগে সেরকম কোনো জায়গা নেই। তার জবাবে টেন্যান্ট বলল, হ্যাঁ অ্যাপিল্যান্টের যখন রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশন আছে তাহলে আমাকে কেন তুলবে, আমাকে তুলতে পারে না সে। এটা
টেন্যান্ট বলেছিল। পরবর্তীকালে অ্যাপ্লাইং দ্য রুল অফ দ্য লিটারাল কনস্ট্রাকশন, দ্য সুপ্রিম কোর্ট গেভ দ্য জাজমেন্ট ইন ফেভার অফ দ্য অ্যাপিল্যান্ট। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট কিন্তু অ্যাপিল্যান্টের হয়েই জাজমেন্ট দেয় এবং পরবর্তীকালে সেই ভাড়াটাকে তুলে দেয়। কারণ একটা জিনিস তোমরা এভিকশনে পড়েছিলে, ল্যান্ডে যখন আমি পড়েছিলাম তখন পড়েছিলে, সে যদি সে তার নিজের ফ্যামিলির জন্য সে যদি চায়, সেক্ষেত্রে সে ভাড়াটাকে তুলে দিতে পারে। তো এখানে কিন্তু সে নিজের ফ্যামিলির জন্যই চাইছে, স্যার তার ছেলের জন্য চাইছে যে ছেলে ওই দোকানটা করবে, দিয়ে সে তার রুজি রুটি চালাবে। তো সেক্ষেত্রে বললে হবে না যে তার, হ্যাঁ এবার যদি একটা কোশ্চেন আসতো তার নন রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশন আর একটা আছে, সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা। বাট এখানে তো নেই তার কাছে নন রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশন, যে ভাড়া দিয়েছিল তার ছেলে এখনো ব্যবসা করতো না, আজকে তার ছেলে ব্যবসা করতে চায়, সেক্ষেত্রে বাবা তোমাকে এবার নমনম করে উঠে যেতে হবে। অর্থাৎ আজকে আমার যদি প্রয়োজন হয়, আমার কাছে আর কোনো সুইটেবল অল্টারনেটিভ নেই, সেক্ষেত্রে তোমাকে বাবা উঠে যেতে হবে। সেই সময় তুমি আর বললে হবে না যে আমার এটা রুজি রুটি। এইটা হচ্ছে বলতে গেলে লিটারাল কনস্ট্রাকশন।